রিএন্ড্রিউ রিওসোবা। ক্লিয়ার? আর এটা চ্যারিটেবল লিখলে তো পুরোপুরি ভুল হয়ে যাবে। হ্যাঁ, চ্যারিটেবল লিখতে গেলে পুরোপুরি ভুল হয়ে যাবে, কারণ এটা তো এক্সামিনার বলবে চ্যারিটি সে কিভাবে বলে। একটা লোকের জন্য ট্রাস্ট ক্রিয়েট করতেছে, সে এখানে চ্যারিটি নিয়ে আসতেছে। হ্যাঁ, কোনোভাবে এটা চ্যারিটি নিয়ে কোনোভাবে আলোচনা করা যাবে না। কৃতির যে প্রশ্নটা, যে কৃতির প্রশ্নটা কি ছিল এখানে? কৃতির একটা প্রশ্ন দেখলাম কোথায়, বিলিভিং। হ্যাঁ, বিলিভিং হচ্ছে প্রিকেটরি ওয়ার্ডস। হ্যাঁ, বিলিভিং। স্যার আমার না একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এইভাবে শেষ করে নেই, তারপরে কোয়েশ্চেনটা লিখে রাখো, আমরা আসতেছি। 50,000 pounds to my trustees, my son George, having the power to choose which among my relatives shall be given a share, such choice to be exercised within 2 years of my death, failing which any remaining money to be donated to a charity of my trustees' choosing. Advise the trustees about the validity of these dispositions. এখন আমাদের এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে 50,000 পাউন্ড সেটলার দিচ্ছে হচ্ছে টু দ্য ট্রাস্টি, এবং বলতেছে হচ্ছে যে টু মাই ট্রাস্টিজ মাই সান জর্জ হ্যাভিং দ্য পাওয়ার টু চুজ হুইচ অ্যামাং মাই রিলেটিভস শ্যাল বি গিভেন এ শেয়ার, such choice to be exercised within 2 years of my death, failing which the remaining money to be donated. তাহলে এখন এখানের মধ্যে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট কিভাবে ডিসক্রিশনারি ট্রাস্ট থেকে আলাদা, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2টা হচ্ছে এটা কি পার্সোনাল পাওয়ার না ফাইডুশিয়ারি পাওয়ার, দুইটাকে ডিসকাস করতে হবে। আমাদের কোশ্চেনে কোনটা হয়েছে সেটা বলতে হবে। স্টেপ 3 হচ্ছে দেন কনসিডার ওয়েদার ইট ইজ এ স্পেশাল পাওয়ার না হাইব্রিড পাওয়ার না জেনারেল পাওয়ার, অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। তারপরে মেনশন সার্টেনিটি অফ অবজেক্ট টেস্ট ফর পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, রিগুলবেনকিয়ান টেস্ট যেটা, অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। স্টেপ 5 হচ্ছে যদি সবগুলা মানে টেস্ট যদি স্যাটিসফাই হয়, এটা যদি একটা পার্সোনাল পাওয়ার হয় এবং এটা যদি একটা স্পেশাল পাওয়ার হয়, আমাদের কোশ্চেনে মনে হয় স্পেশাল পাওয়ার হবে এবং পার্সোনাল পাওয়ার, আর হচ্ছে রিগুলবেনকিয়ানের যে টেস্ট এটা হয়তো এখানে স্যাটিসফাইড হবে, কারণ বলছে মাই রিলেটিভস, এটা কনসেপচুয়ালি সার্টিন। আর পাওয়ারের ক্ষেত্রে ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে লিস্ট করা লাগে না, ক্লাসটা কনসেপচুয়ালি সার্টিন হলেই এটা ভ্যালিড হয়ে যায়। তাহলে ইফ দ্য টেস্ট ইজ স্যাটিসফাইড দেন প্রপার্টি ক্যান বি ডিস্ট্রিবিউটেড টু দ্য বেনিফিশিয়ারিজ। আর যদি টেস্টটা স্যাটিসফাই না হইতো তাহলে কি হইতো, বা পাওয়ারটা যদি এক্সারসাইজ না করতো, if the test is not satisfied or the donee মানে তার যে ছেলে does not want to exercise power, কারণ পাওয়ারের যে ডোনি থাকে সে তো পাওয়ারটা এক্সারসাইজ নাও করতে চাইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে দ্য প্রপার্টি উইল বি গিভেন, তখন প্রপার্টিটা দিয়ে দেওয়া হবে হচ্ছে টু দ্য অল্টারনেটিভ পারপাস মেনশনড ইন দ্য পাওয়ার, ওই যে অল্টারনেটিভ পারপাসে চলে যাবে, যে তোমার ওই যে ট্রাস্টিজ চুজিং, ট্রাস্টি যেখানে চুজ করবে ওখানে টাকাটা চলে যাবে। তারপরে কনক্লুড ইউর আর্গুমেন্ট। এটা গেল 3 নম্বর প্রশ্নের উত্তর। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর, রিজনেবল পোর্শন অফ মাই রেজিডিউ অফ মাই স্টেট টু মাই ওয়াইফ ওয়ান্ডা so that she might dispose of it during her lifetime in her absolute discretion, with whatever is left on her death to be divided equally among our children absolutely. তাহলে এখানে আমাদের যে ইস্যুটা আসতেছে যে রিজনেবল পোর্শন অফ দ্য রেজিডিউ অফ মাই স্টেট টু মাই ওয়াইফ, তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে রিজনেবল পোর্শন,
কিসের? রেজিডিউ অফ মাই স্টেট। শুধু রেজিডিউয়ারি প্রপার্টি বলে এটা সার্টিন হইতো, কিন্তু রেজিডিউয়ারি প্রপার্টির আবার রিজনেবল পোর্শন, তাহলে এটা কি সাবজেক্ট ম্যাটার কি সার্টিন হবে কিনা? রিজনেবল পোর্শন এটা তো আনসার্টিন। আমরা বলবো যে এখানে তো এটা পালমার এন্ড সিমন্স কেসে বলতেছে যে তোমার এই এরকম একটা আনসার্টিন অ্যামাউন্ট নিয়ে কখনো ট্রাস্ট ক্রিয়েট করা যাবে না, তাহলে অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। তারপরে বলতে হবে যে না, একটা কেসে রিজনেবল তোমার আমরা বলতে পারি যে ইনকাম একটা কেস ছিল রিগোলে কেসে, এটা ভ্যালিড হয়েছিল, তা আমাদেরটা ওইটাকে ওটার মধ্যে পড়বে কিনা? আনলাইকলি পড়বে, তারপর তুমি আর্গুমেন্ট করবে আর কি। তাহলে এখানে পালমার ভার্সেস সিমন্স কেসটা অ্যাপ্লাই হবে, রিগোলে কেসটা অ্যাপ্লাই হবে। আরেকটা সমস্যা হচ্ছে উনি যেটা বলতেছে সেটা হলো যে উনি ওনার লাইফ টাইমে ব্যবহার করবে, তারপরে যেটা থাকবে সেটা বাচ্চারা পাবে। তাহলে এখন ওয়ান্ডা যে ইউজ করবে, উনি তো ইচ্ছা করলে কিছু ইউজ করতে পারে, পুরোটাই ইউজ করতে পারে। তাহলে হোয়াট এভার লেফট যদি হয়, স্প্রেঞ্জ এন্ড বার্নার্ড কেসে বলছে যে লেফট ওভার ট্রাস্ট তো ভ্যালিড হয় না। ঠিক আছে, এখানে এই জিনিসটা তো পুরোটাই লেফট ওভার হয়ে যাচ্ছে এখানে। আর হোয়াট এভার ইজ লেফট, হ্যাঁ, এখন এটাকে আমরা বলতে পারি যে যদি কিছু থেকে থাকে, মানে ধরো যে কিছু যদি থেকে থাকে, যদি সাম ইউজ করলো, হোলটা ইউজ করে নাই, হোল ইউজ করলো তো এটা শেষই হয়ে গেল, তো এটা রেজিডুয়ারি প্রপার্টি হতে পারে, ওই ক্ষেত্রে এটার প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে। কিন্তু আমরা দেখতেছি যে এখানে অনেকগুলা আনসার্টেনটি রয়ে গেছে। প্রথমটাই আনসার্টেন যে রিজনেবল পোর্শনটা কি, এটা আনসার্টেন। তারপরে সে ব্যবহার করতে পারবে, ফুলও করতে পারে, হাফও করে ফেলতে পারে, কারণ শি মাইট লিখছে যে ডিসপোজ ডিউরিং হার লাইফ টাইম ইন হার অ্যাবসলিউট ডিসক্রিপশন, তো সে তো পুরোটা খরচ করে ফেললো, তাহলে তো আর কিছুই থাকবে না। ক্লিয়ার? আর যদি সাবজেক্ট ম্যাটার সার্টেন হইতো, তাহলে বেনিফিশিয়ারি সার্টেনের ব্যাপারে কোনো সমস্যা হইতো না, কারণ এখানে এটা হতো একটা ফিক্সড ট্রাস্ট, কারণ ডিভাইড করতে বলছে ইকুয়ালি, ফিক্সড লিস্ট টেস্ট, এটা তার চিলড্রেনরা পাবে। বাট এখানে ভেরি তোমার মানে আনলাইকলি যে এটা সাবজেক্ট ম্যাটার সার্টেন। সাবজেক্ট ম্যাটারের মধ্যে এখানে অনেকগুলো আনসার্টেনটি চলে আসছে। তারপরে যে কোশ্চেনটা, 500,000 pounds to my trustees to build and maintain a bowling green for the inhabitants of big town. তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে সার্টেনটি কোশ্চেনে, তাহলে এটা হচ্ছে এনসিপিটির একটা কোশ্চেন, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের কোশ্চেন। তাহলে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের একটা ভালো স্টেপস এখানে দিয়ে দেওয়া আছে। যে কোনো কোশ্চেন আমরা এই 7টা স্টেপস ফলো করে ফেলতে পারবো, একদম ভালো নাম্বার পাওয়া যাবে যে কোনো এনসিপিটির কোশ্চেন। তাহলে আমরা প্রথমেই বলে দিব যে এখানে ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার এবং অবজেক্ট নিয়ে কোনো আনসার্টেনটি নাই, কিন্তু এটা হচ্ছে একটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জেনারেল প্রিন্সিপাল কেস দিয়ে আমরা অ্যাপ্লাই করব টু দ্য কোয়েশ্চেন, যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলা সাধারণত ভয়েড হয়ে যায়। ঠিক আছে, যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলা ভয়েড হয়। হ্যাঁ, কেন ভয়েড হয়? 4টা কারণে ভয়েড হয়। 4টা কারণ আমরা খুব ব্রিফলি এখানে লিখে দিব। এখন যে যার টাইপিং স্পিড যেরকম, সেরকম ভাবে সে এটা দিতে পারবে। কেসের নাম হচ্ছে রিয়াস্টোর মরিস ভার্সেস বিশপ অফ ডারহাম। হ্যাঁ, এবং 4টা কারণে ভয়েড হয়, 4টা রিজন ব্রিফলি ডিসকাস। তারপরে চলে যাওয়া হচ্ছে 3টা এক্সেপশন আছে। 3টা ক্ষেত্রে নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা ভ্যালিড হতে পারে। রিডিন, রিঅ্যান্ডেকট, হ্যাঁ, রিয়াস্টোর যেটা সমর্থন করেছে যে মনুমেন্ট এন্ড গ্রেভ, স্পেসিফিক অ্যানিমালস এবং হচ্ছে প্রেইং ফর দ্য মাসেস। এই 3টা এক্সেপশন লিখতে হবে, যে 3টার কোনোটার মধ্যে পড়ে কিনা। ডাজ ইট ফল ইন এনি অফ দ্য এক্সেপশন? প্রিন্সিপাল গুলা লিখবে, এক্সেপশন গুলা কি কি। যদি কোনো এক্সেপশনে না পড়ে, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে রিডেনলি এক্সেপশন। রিডেনলি কেসে যেটা বলে দিয়েছে সেটা হলো যে
রিড এনলি কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে তোমার যদি আমরা দেখি যে একটা ট্রাস্টের মধ্যে কোনো ট্রাস্টটা করা হয়েছে ফর এ পারপাস, বাট একটা হিউম্যান বেনিফিশিয়ারি আছে যে এটাকে এনফোর্স করতে পারবে, তাহলে আমাদের ট্রাস্টটা ভ্যালিড হয়ে যাবে। তাহলে এখানে উনি যেটা বলছিল সেটা হচ্ছে যে একটা আমার এমপ্লয়ীদের জন্য একটা হসপিটাল করবা ট্রাস্টিরা, যদি হসপিটাল এমপ্লয়ীদের জন্য না করো তাহলে তোমরা এমপ্লয়ীদের জন্য একটা খেলার মাঠ করে দিবা। তাহলে এই হসপিটালের পারপাসটাও নন চ্যারিটেবল, কারণ এখানে পার্সোনাল নেক্সাস আছে, আবার ফিল্ডও তো এমপ্লয়ীদের জন্য করা হবে পার্সোনাল নেক্সাস, তাহলে এটা চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে না। তাহলে এটা একটা পারপাস ট্রাস্ট যে প্লেয়ারদের জন্য ফিল্ড করা হবে, পরের পারপাসটা যদি তারা ক্যারি আউট করতে চায়। কিন্তু পারপাস ট্রাস্ট হলে তো এটা আবার ভয়েড হয়ে যাওয়ার কথা, আর এটা তো এক্সেপশনের মধ্যে পড়তেছে না, স্পেসিফিক এনিম্যাল মনুমেন্ট এন্ড গ্রেভ এইটার মধ্যে পড়তেছে না। কিন্তু কোর্ট বললো এখানে যে আমরা তো একটা নতুন এক্সেপশন দেখাতে পারি, সেটা হচ্ছে যে এখানে তো যদি ফিল্ডটা না তৈরি করে ট্রাস্টিরা, তাহলে তো এমপ্লয়িরা সু করতে পারবে ট্রাস্টিকে বা এনফোর্স করতে পারবে। ঠিক আছে, এখানে ওরকম কোনো বেনিফিশিয়ারি আমাদের নাই, কিন্তু এনফোর্সার তো আছে। তাহলে এই যে প্রিন্সিপালটা রিড এনলি, এই প্রিন্সিপালটা কেন আসলো? হ্যাঁ, এই প্রিন্সিপালের কিছু আর্গুমেন্ট তোমার পরে যেটা দেওয়া আছে যে রাইট প্রিন্সিপাল অর এন এনফোর্সার প্রিন্সিপাল। হ্যাঁ, তো এইখানে রিড এনলি কেসের যে জাজমেন্টটা ছিল এটা একটু আমাদেরকে ডিসকাস করতে হবে, এবং এটার ফরে এবং এগেইনস্টে কিছু আর্গুমেন্ট আমাদেরকে করতে হবে রিড এনলি প্রিন্সিপালের। তাহলে এটা রিড এনলি এক্সেপশনের মধ্যে এটা পড়বে। তারপরে আমরা বলবো যে যদি রিড এনলি এক্সেপশনে যদি পড়ে থাকে যে এখানে এক্সপ্লেইন দ্য রিজনস গিভেন বাই দ্য জাজ দেন অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। তারপর আমরা লিখবো যে ইফ দ্য এনসিপিটি ফেইলস in read-in or read-only if the NCPT falls in the read-in or read-only exception, it must also satisfy two further requirements. এই দুইটা আরো রিকোয়ারমেন্ট এখানে স্যাটিসফাই করতে হবে, টু ফার্দার রিকোয়ারমেন্টস। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এখানের মধ্যে যে পারপিচুইটি রুল, আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে পেটিঙ্গেল অর্ডার। ঠিক আছে, পারপিচুইটি রুল আর একটা হচ্ছে পেটিঙ্গেল অর্ডার। এটা তো এখানে আসার কথা, এটা মনে সেভ হয়নি নাকি? এটা পারপিচুইটি রুল স্যাটিসফাই করতে হবে, আর হচ্ছে গিয়ে তোমার পেটিঙ্গেল অর্ডারটা স্যাটিসফাই করতে হবে। এটা তো সেভ হয়নি নাকি? আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে তোমার টু ফার্দার রিকোয়ারমেন্টস এখানের মধ্যে আছে, এটা এখানে আমাদেরকে মেনশন করে দিতে হবে। পারপিচুইটি রুল এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে পেটিঙ্গেল অর্ডার, এটা স্যাটিসফাই করতে হবে। পারপিচুইটি রুল বলতে যেটা বোঝায় সেটা হলো যে এখানে কোর্ট যেটা দেখবে যে তোমার এই ট্রাস্টের ডিউরেশন কোনোভাবেই একটা পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স এটার বেশি হতে পারবে না। আর সেকেন্ড কোর্ট যেটা অর্ডার দিয়ে দিবে হচ্ছে ট্রাস্টিদেরকে যে তারা যদি তাদের এই অব্লিগেশনটা ক্যারি আউট না করে, যদি অব্লিগেশনটা ক্যারি আউট না করে তাহলে এখানের মধ্যে তোমার টাকাটা পেয়ে যাবে হচ্ছে সেটলারের নেক্সট অফ কিন। তাহলে দুইটা জিনিস এখানে অ্যালাউ করা হবে, একটা হচ্ছে পারপিচুইটি আর একটা হচ্ছে পেটিঙ্গেল অর্ডার।
তাহলে এইভাবে আমাদেরকে ডিসকাস করতে হবে, এই স্টেপস গুলো ফলো করে আমাদেরকে অ্যান্সারটা প্রিপেয়ার করতে হবে। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এনসিপিটি আমাদের প্রচুর এগুলা পরীক্ষার সময় এনসিপিটির ইস্যুটা থাকে। সার্টিনিটির কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আসে এই ইস্যুটা। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই এটা নিয়ে, এনসিপিটির ইস্যুগুলা নিয়ে? আচ্ছা, এখন যেটা একটা প্রশ্ন এখানে করা হয়েছিল সেটা হচ্ছে যে ট্রাস্ট ফর পারসনস লিমিটেড বাই পারপাস, হ্যাঁ, এইটা কি রিড এনলি থেকে কিভাবে আলাদা? তাহলে ট্রাস্ট ফর পারসনস লিমিটেড বাই পারপাস, হ্যাঁ, এখানের মধ্যে যে জিনিসটা থাকে যে এখানের মধ্যে এক্স ওয়াই কে দিতে পারে হচ্ছে 50,000 পাউন্ড, দিয়ে বলতে পারে যে এটা জেড কে দাও, তাহলে এটা সরাসরি হচ্ছে পার্সন। আর এখানের মধ্যে এক্স ওয়াই কে 50,000 পাউন্ড দিয়ে বলতে পারে, হ্যাঁ, 50,000 পাউন্ড ওয়াই কে দিয়ে বলতে পারে যে এই টাকাটা খরচ করে হচ্ছে জেড এর তোমার হার্টের অপারেশনের জন্য। তাহলে প্রথম যে ট্রাস্টটা এটা হচ্ছে ফর পার্সন, এটা ভ্যালিড হবে। 50,000 পাউন্ড দেওয়ার জন্য বলছে টু জেড, আর জেড কে যদি টাকাটা না দেওয়া হয় তাহলে জেড এটার বেনিফিটটা পাচ্ছে, তার কাছে রাইটটা আছে, এই জন্য সে ওয়াই কে সু করতে পারবে। কিন্তু এখানে যেটা হয়ে গেছে 50,000 পাউন্ড তো হার্টের অপারেশনের জন্য দিয়েছে, এটা তো পারপাস ট্রাস্ট, আর যেহেতু এটা শুধু জেড এর হার্টের অপারেশনের জন্য সুতরাং এটা নন চ্যারিটেবল। কিন্তু এখানে যে এক্সেপশনটা কোর্ট অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে যে এই টাকাটাও তোমার একটা পার্সনের জন্যই করা দেওয়া হয়েছে, কিন্তু ওই পার্সনের নর্মাল বেনিফিটের জন্য, হ্যাঁ, তার অল বেনিফিটের জন্য মানিটা স্পেন্ড করা যাবে না, শুধু পার্টিকুলার একটা ইউজের জন্য স্পেন্ড করা যাবে, সেটা হচ্ছে ওই পার্সনের জন্যই, বাট ওই পার্সনের হার্টের অপারেশনের জন্য, মানে ট্রিটমেন্টের জন্য। তাহলে একটা ট্রাস্ট যদি ক্রিয়েট করা হয় আর একটা ট্রাস্টে যদি মেইনলি তোমার পার্সনের জন্য হয় বাট একটা লিমিটেড ফর এ পারপাস, তাহলে ওই ট্রাস্টটা ভ্যালিড হবে, এটা বলে দিয়েছে রিস অ্যান্ডারসন। তাহলে এগুলা পারপাস ট্রাস্ট হলেও এগুলা ফেল করবে না। এখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, এবং এই রিস অ্যান্ডারসনের যে প্রিন্সিপালটা, রিস অ্যান্ডারসন টাইপ ট্রাস্ট যদি হয় তাহলে কোর্ট বলতেছে যে এগুলো ফেল করাবো না, কারণ এখানে তো জেড একটা পার্সন আছেই, সে তো এনফোর্স করতেই পারবে। আর এখানে যদি হার্টের অপারেশন করতে গিয়ে যদি 50,000 পাউন্ডের দেওয়া হয়েছিল, হার্টের অপারেশন করতে খরচ হয়েছে হচ্ছে 40,000 অথবা 35,000, তাহলে বাকি টাকাটার কি হবে? বাকি টাকাটার ক্ষেত্রে মেজরিটি অফ দ্য কেসেস বলতেছে যে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে, আর কয়েকটা কেস বলছে যে ওই মানে সারপ্লাস টাকাটা এটা বেনিফিশিয়ারি পেয়ে যাবে। তাহলে তুমি এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে দিতে পারো যে ইট ইজ অফেন difficult to distinguish Rees Anderson type of trust for a trust where intention
of the settler is to give entire fund to the beneficiary, but the settlers expresses education or some other expenses as the motive of the gift. মানে সে একবারে 50,000 পাউন্ড দেয় নাই, একটা পারপাসের জন্য দিয়েছে, হার্টের অপারেশন বা এডুকেশন এই জাতীয়। তাহলে a mere expression of motive cannot limit a gift. So in these later cases, if the fund provided for the beneficiary is not exhausted by the expressed expense, this is of no matter, and for the whole fund was held for the beneficiary from the outset. রিস অ্যান্ডারসন কেসে বলে দিয়েছে যে এই পুরো টাকাটা পেয়ে যাবে হচ্ছে, মানে এই পুরো টাকাটা খরচ করতে পারবে হচ্ছে বেনিফিশিয়ারির ওই পারপাসের জন্য। ঠিক আছে, আর রিমেইনিং ফান্ড যদি কিছু থেকে থাকে তাহলে এটা রেজাল্টিং ট্রাস্ট হিসেবে ব্যাক করে চলে যাবে। ঠিক আছে, আর 50,000 পাউন্ড যদি হার্টের অপারেশনে খরচ হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর রিমেইনিং কোনো ফান্ড থাকলে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। এখন এই জিনিসটা আমাদের পরীক্ষায় কিন্তু প্রায় আসতেছে, দেখা যায় যে তোমার এরকম, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি তাহলে পরের কোশ্চেনটাতে এটাই আসছে। হ্যাঁ, পরের কোশ্চেনটাতে এক্সামিনার এটাই দিছে। দেখো পরের কোশ্চেনটাতে দিছে কিরকম, যে 80,000 pounds to my trustee for my nieces Jane and Elizabeth in order that they might learn French. Exact ওই রি স্যান্ডারসন অসোবা টাইপ কোশ্চেন দিয়ে দিছে। তাহলে here the trust is for a purpose, French language course for Jane and Elizabeth. Mention general principle. General principle হচ্ছে যে একটা ট্রাস্ট যদি তোমার ইয়ের জন্য হয়ে থাকে, পারপাসের জন্য হয়ে থাকে এবং এটা নন চ্যারিটেবল হয়, জেন এন্ড এলিজাবেথ হচ্ছে তোমার দুজন পার্সন, তাহলে ট্রাস্ট ফর এ পার্সন এটা ভয়েড হয়ে যাবে। মানে তোমার জেনারেলি হচ্ছে ট্রাস্ট ফর এ পারপাস, এটা ভয়েড হয়ে যাবে, কিন্তু এটা তো হচ্ছে ট্রাস্ট ফর এ পার্সন লিমিটেড টু এ পারপাস, এটা তো ভ্যালিড হবে রিয়েন অ্যান্ডারসন কেস। এই জন্য আমি লিখে দিচ্ছি যে স্লাইডের 23 এবং 24, এই যে তোমার নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের 23 এবং 24 নাম্বার, এটা তো এক্সাম্পল, এটা তো লেখা লাগবে না। মেইনলি হচ্ছে গিয়ে রিস অ্যান্ডারসন কেস, এবং রিস অ্যান্ডারসন কেসেরটাই হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল। খালি বলে দিতে হবে পরে এটা অ্যাপ্লাই করা হয়েছিল রি অ্যাবট, রি এন্ড্রিউ এবং রি অসোবা কেস। ঠিক আছে, আর এটা যদি কোর্ট যদি এটাকে ভ্যালিড বলে, হ্যাঁ, দেন মেনশন যে এটা যদি ভ্যালিড হয় তাহলে এটা ফিক্সড ট্রাস্ট হবে, আর ফিক্সড ট্রাস্ট হলে এটা বেনিফিটটা পাবে হচ্ছে গিয়ে জেইন এবং এলিজাবেথ, অ্যাপ্লাই টু দ্য কোয়েশ্চেন। আর যদি কিছু না বলা থাকে যে জেইন এবং এলিজাবেথ এই টাকাটা কতটুকু করে পাবে, তাহলে এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, যে ইকুইটি ইজ ইকুয়ালিটি, তার মানে এটা হাফ হাফ ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, আর এই যে আরেকটা যেটা ইস্যু দিছে লামিয়া, যেটা যে 10,000 pounds টু দ্য ব্রুটন হাউজিং অ্যাসোসিয়েশন ফর দেয়ার জেনারেল পারপাসেস ইনক্লুডিং দ্য প্রভিশন অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যাট দ্য মান্থলি মিটিংস অফ দ্য অ্যাসোসিয়েশন, এটা একটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন ইস্যু। ঠিক আছে, এটা আলাদা করে একটু এক্সপ্লেইন করতে হবে। আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের জন্য যদি একটা ট্রাস্ট ক্রিয়েট করে তাহলে হোয়াট ইজ অ্যান আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, তারপরে এখানের মধ্যে হাউ অ্যান আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হোল্ড প্রপার্টি, কিভাবে তারা প্রপার্টিটা হোল্ড করে, এখানে 3টা থিওরি আছে। আর হোয়াট উইল happen to the asset if an unincorporated association dissolves, এটা যদি তোমার বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। খেয়াল রাখবা যে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এটা রেজিস্টার্ড না, এটা ইনকর্পোরেটেড না, এটা একটা কোম্পানি না। আমরা জানি যে কোম্পানি রেজিস্টার্ড হয় তখনই যদি মেমোরেন্ডাম, আর্টিকেল
অফ অ্যাসোসিয়েশন সহ জমা দেয় হচ্ছে টু দ্য রেজিস্টার অফ দ্য কোম্পানি। কোম্পানি হাউসে যখন জমা দিবে, এটা যখন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাবে, তখন এটা ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হবে। আর যদি একটা অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড না হয়, সেটাকে বলা হয় আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। আমরা এখানে এরকম ইস্যুটাই পাচ্ছি যে ব্রুটন হাউজিং অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এটা একটা অ্যাসোসিয়েশন। এটা যদি ইনকর্পোরেটেড হয়ে থাকে, তাহলে তো এটা এই 10,000 পাউন্ড তাদেরকে যদি দেয়া হয়, তাহলে এটা হবে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। হ্যাঁ, যদি এই অ্যাসোসিয়েশনটা যদি রেজিস্টার্ড হয়ে থাকে, এটা যদি ইনকর্পোরেটেড হয়ে থাকে, তাহলে এটা হবে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। কারণ একটা অ্যাসোসিয়েশনের মেম্বারদের চা নাস্তা খাওয়ার জন্য সে টাকা দিচ্ছে 10,000 পাউন্ড, তাহলে এদের নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, এটার প্রিন্সিপালস গুলো আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এটা যদি আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হয়ে থাকে, তাহলে এটা কিভাবে প্রপার্টিটা হোল্ড করবে, এটার ব্যাপারে দেয়ার আর সাম থিওরিজ আর কি, ছোট ছোট 3 লাইন থিওরি আর 3টা অ্যাপ্লিকেশন। এটা আমি পরে বুঝাই দেবো। এটা এখন কোন ইয়ারে আসছে, বা এটা তো সবসময় আসে না, ইস্যুটা মাঝে মাঝে আসে আর কি। অ্যাসোসিয়েশন দেখলে আমাদেরকে প্রথমে ডিসকাস করতে হবে যেটা রেজিস্টার্ড হলে কি হবে, আর মানে ইনকর্পোরেটেড হলে কি হবে, আর আনইনকর্পোরেটেড হলে কি হবে। তারপরে আরেকটা কোয়েশ্চেন যেটা দিল, সেটা হচ্ছে যে 250,000 pounds to my trustee to erect and maintain tennis court in a small town, the village where I grew up. এটা তো একটা ভিলেজের মধ্যে উনি বলতে চাচ্ছে যে একটা ক্রিকেট ফিল্ড করা হবে, বা টেনিস কোর্ট করা হবে। হ্যাঁ, টেনিস কোর্ট করা হবে, আর ভিলেজের সবাই তো এখানে টেনিস খেলতে পারবে। এটা তো আমাদের চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন। আমরা ডিসকাস করব প্রথমেই যে পারপাসটা কি চ্যারিটেবল কিনা, এটা কোনটার আন্ডারে পড়বে, সেকশন 3 এর কোনটার আন্ডারে পড়বে, চ্যারিটিজ অ্যাক্ট 2011 এর কোনটার আন্ডারে পড়বে, এটা অ্যামেচার স্পোর্টস এর মধ্যে পড়ে কিনা, কারণ টেনিস কোর্ট তো অ্যামেচার স্পোর্টস, এটা তো প্রফেশনাল স্পোর্টস এর মধ্যে পড়বে না, কারণ এটা তো মানে অলিম্পিকে যাবে অথবা ওরকম কম্পিটিশনে টেনিস খেলবে, এরকম তো এখানে মধ্যে বলা নেই। তারপরে আমাদেরকে ডিসকাস করতে হবে যে পাবলিক বেনিফিটের যে 5টা রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ 5-6টা রিকোয়ারমেন্ট আছে, সবগুলা স্যাটিসফাই করতে হবে। এখানে এটা স্যাটিসফাই হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, এবং এটা হতে হবে হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল। তাহলে এখানে আমাদের চ্যারিটেবল ট্রাস্টের রিকোয়ারমেন্টস গুলো ডিসকাস করতে হবে। এখানে সবগুলা রিকোয়ারমেন্টই লাইকলি টু বি স্যাটিসফাইড। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে 5,000 pounds to my trustee, hoping they will choose a suitable memorial to myself to be erected in front garden of my house. এটা তোমরা এখন বুঝতে পারতেছো যে এটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। আর এখানে আমাদেরকে ডিসকাস করতে হবে হলো ওই যে স্টেপস গুলা যেগুলো একটু আগে আমরা দেখে আসছি, এই যে স্টেপস গুলা, স্টেপ 1 থেকে 7, সম্ভাবনা বেশি যে এটা ভ্যালিড হবে না। কেন ভ্যালিড হবে না? কারণ এখানে তো কোনো এক্সেপশনের মধ্যে পড়তেছে না, এটা বলতেছে যে একটা সুটেবল মেমোরিয়াল টু মাই সেলফ। সুটেবল মেমোরিয়ালটা কি হবে আসলে? এটা তো আমাদের ডিনের যে 3টা এক্সেপশন আছে, স্পেসিফিক অ্যানিমেল, মনুমেন্টস এন্ড গ্রেভ, সেইং ফর মাসেস, ওটার মধ্যেও পড়বে না। এখানে স্যান্ডারসনের যে কেস, যে এ ট্রাস্ট ফর এ পারসন লিমিটেড টু এ পারপাস, সেটার মধ্যেও পড়বে না, স্যান্ডারসনের মধ্যেও পড়বে না। তারপর আরেকটা যে আমাদের আছে ডেনলি, যে এখানে হিউম্যান বেনিফিশিয়ারি থাকলে সু করতে পারতো, এটার মধ্যেও পড়বে না।
তাহলে এটা কোনোটার মধ্যেই পড়তেছে না, কোনো এক্সেপশনই যাবে না এটা। তা আমরা এখানের মধ্যে তখন ডিসকাস করে দিব যে ইট ইজ লাইকলি টু ফেল। তাহলে আমরা লিখে রাখতে পারি যে ফলো দ্য 7 স্টেপস। সেভেন স্টেপস, ওই যে 7 স্টেপস মানে কোনটা, ওই যে এই 7টা স্টেপ, এনসিপিটির জন্য যে 7টা স্টেপ লেখা আছে। ঠিক আছে, 7 স্টেপস। আর ইট ইজ লাইকলি টু ফেল, কারণ এটা কোনো এক্সেপশনে পড়বে না। ঠিক আছে, এটা রি ডেনলির মধ্যেও পড়বে না, এটা রি স্যান্ডারসনের মধ্যেও পড়বে না, এটা রি ডিনের মধ্যেও পড়বে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে 25,000 pounds to my trust to spend on any project that promotes peace and goodwill in the village of Oldhampton. ঠিক আছে, promotes peace and goodwill, that promotes peace and goodwill। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে আমরা ডিসকাস করব। এটাকে আমরা প্রথমে ডিসকাস করব হচ্ছে যে এটা কি চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে পড়বে কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডিসকাস করব যে এখানে 25,000 টু স্পেন্ড এনি, তার পারপাসটা কি চ্যারিটেবল কিনা। যে টু প্রমোট পিস এন্ড গুডউইল, তাহলে এটা কি পিস বলতে কি এখানে হিউম্যান রাইটস মিন করবে কিনা। প্রমোট পিস, এটা কি কমিউনিটি ডেভেলপমেন্ট হবে কিনা, কমিউনিটি ডেভেলপমেন্ট হবে কিনা। এখানে আমরা 25,000 পাউন্ড টু মাই ট্রাস্ট টু স্পেন্ড, এখানে ইন্টেনশন নিয়ে তো কোনো সমস্যা নাই, সাবজেক্ট ম্যাটারও হচ্ছে 25,000 পাউন্ড। হ্যাঁ, আর ইন্টেনশন তো ওনার ক্লিয়ার যে টু মাই ট্রাস্ট টু স্পেন্ড, টাকাটা খরচ করতে বলছে। যেহেতু বলতেছে ইন দ্য ভিলেজ অফ ওল্ড হ্যাম্পটন, তাই এখানে আমাদের পাবলিক বেনিফিট যে রিকোয়ারমেন্টটা আছে সেটা স্যাটিসফাইড হবে কিনা। এটা সবার জন্য ওপেন, কিন্তু এখানে কোন পারপাসের মধ্যে পড়বে, সেকশন 3 সাবসেকশন 2 এম এর মধ্যে পড়বে কিনা, এটাও ডিসকাস করতে হবে যে আদার পারপাসেস এর মধ্যে পড়বে কিনা। কিন্তু এটা খুবই ভেইগ যে টু এনি প্রজেক্ট যেটা পিস এবং গুডউইল প্রমোট করবে। এখন কার জন্য পিস, কার জন্য গুডউইল, হ্যাঁ কার জন্য পিস, কার জন্য গুডউইল, এটা তো আনসার্টেন যে কার জন্য পিস হবে, কার জন্য এটা হবে। মানে এখানে পারপাসটা হয়ে যাচ্ছে হচ্ছে, পারপাসটা হয়ে যাচ্ছে আনসার্টেন। ঠিক আছে, পারপাসটার মধ্যে পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্টও স্যাটিসফাইড হবে এবং এটা হোললি এন্ড এক্সক্লুসিভলিও চ্যারিটেবল হবে, হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল এটাও হবে, এটা নিয়েও কোনো সমস্যা নাই। কিন্তু মেইন সমস্যা হচ্ছে পারপাসটা কি চ্যারিটির মধ্যে পড়বে কিনা, কারণ এখানে পারপাসটা আনসার্টেন, এটা কোন ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি এটা ফালানো যাবে না। তার মানে ইট ইজ মানে লাইকলি টু ফেইল অ্যাজ এ চ্যারিটেবল ট্রাস্ট, likely to fail as a charitable trust। ঠিক আছে, আর এটা এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্টে আমরা ফেলতে পারতেছি না, বিকজ এখানের মধ্যে তোমার বেনিফিশিয়ারি তো আমাদের ইন দ্য ভিলেজ অফ ওল্ড হ্যাম্পটন, এখানে তো এটা এখানে পারপাস, এই জন্য পারপাস হচ্ছে গিয়ে পারপাস ট্রাস্ট, এটা পার্সনের জন্য করা হয়নি। তাহলে এই জন্য আমাদেরকে ডিসকাস করতে হবে এটা নন চ্যারিটেবল এর মধ্যে ফালানো যায় কিনা।
নন চ্যারিটেবলের আমাদের 7টা স্টেপ যেটা আছে, 7 স্টেপস আমরা এখানে দেখব। যে আমাদের প্রথমে আমরা বলে দিব যেটা নন চ্যারিটেবল ট্রাস্ট। নন চ্যারিটেবল ট্রাস্ট জেনারেলি ভয়েড হয়ে যায়, কেন ভয়েড হয়ে যায়, তারপর এটা রিডিনের এক্সেপশনে পড়ে কিনা আমরা দেখব, 3টা কোনটার মধ্যে পড়তেছে না। রিডেনলি এক্সেপশনে পড়ে কিনা না, এখানে কোনো পার্টিকুলার পার্সন নাই যে যারা এনফোর্স করতে পারবে। তুমি বলতে পারো যে ভিলেজার্সরা এনফোর্স করতে পারবে, কিন্তু ভিলেজার্সরা যে এনফোর্স করবে কিভাবে তারা জাস্টিফাই করবে যে মানে কোন প্রজেক্টের জন্য টাকাটা ডোনেট করা হবে? কারণ রিড এনলি কেসে তো এখানে পার্টিকুলার মানে হিউম্যান বিং ছিল যারা সু করতে পেরেছিল, যারা এমপ্লয়ি, এটা তো এখানে আসতেছে না। তো এখানে এই জন্য আমরা বলতে পারবো যে না, এটা নন চ্যারিটেবল হিসেবেও এটা ভ্যালিড হবে না। সো এটা তাহলে কনসিকুয়েন্সটা কি হবে? রেজাল্টিং ট্রাস্ট হবে, 25,000 পাউন্ড ব্যাক করে আবার সেটলারের কাছে চলে যাবে। তাহলে না এটা হবে হচ্ছে চ্যারিটেবল, না এটা হবে নন চ্যারিটেবল। Unlikely to satisfy non-charitable purpose trust requirements. তারপরের যে কোশ্চেনটা, 20,000 pounds to my trustee believing they will look after my close friend Anna. তাহলে বিলিভিং, হ্যাঁ, যে আমি বিশ্বাস করি যে তারা ইয়ে করবে এখানে। তাহলে এখানে মেইন ইস্যুটা হচ্ছে ইন্টেনশন আছে কিনা। সার্টিনটি অফ ইন্টেনশন, এটা কি আছে কিনা। তাহলে বিলিভিং যেহেতু বলছে দে উইল লুক আফটার, হ্যাঁ, তাহলে এখানে এটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে, এটা কি প্রিকেটরি ওয়ার্ডস কিনা। আর প্রিকেটরি ওয়ার্ডস হলে সেটার কনসিকুয়েন্স কি হয়? এটা গিফট হয়ে যায়, ট্রাস্টের জন্য গিফট হয়ে যায়। তারপর আবার এখানে কন্ট্রাস্টিং কেস দিতে হবে, কন্ট্রাস্টিং কেস এখানে অ্যাপ্লাই করে কিনা, আসলে প্রমিস কি এখানে অ্যাপ্লাই করে কিনা সেটা ডিসকাস করতে হবে। তো মনে হয় যে এখানের মধ্যে এটা ইন্টেনশন প্রমাণ করা যাবে না, সো এটা গিফট হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমাদের কেসটা রি অ্যাডামস এর মতো, ল্যাম্ব ভার্সেস ইমস কেসের মতো। না না, এখানে ক্লোজ ফ্রেন্ড নাম বলছে না, এনসিপিটি কেন হবে? এখানে বেনিফিশিয়ারির নাম বলছে না। 20,000 পাউন্ড টু মাই ট্রাস্টি বিলিভিং দে উইল লুক আফটার মাই ক্লোজ ফ্রেন্ড এনা। এখানে সার্টেনটি অফ অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নাই, এখানে বলে দিছে, নামই বলে দিছে কার জন্য বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি নাম বলা থাকলে কখনোই এটা পার্সনের জন্য ট্রাস্ট হলে এটা কখনোই নন চ্যারিটেবলের মধ্যে আমরা কেন ফেলবো? পারপাস হলে তখন দেখতে হবে যে পারপাসটা কি চ্যারিটেবল নাকি নন চ্যারিটেবল। একটা ট্রাস্ট প্রথমে খেয়াল রাখবা যে এটা কি ব্যক্তির জন্য করছে নাকি না এটা পারপাসের জন্য করছে, পার্সনের জন্য করেছে না পারপাসের জন্য করেছে। আর পারপাসের জন্য করলে এটা কি চ্যারিটেবল পারপাস না নন চ্যারিটেবল পারপাস, এটা তো তোমার বলেই দিছে যে এনার জন্য করছে। এখানে তুমি কেন আনবা হচ্ছে গিয়ে এই নন চ্যারিটেবলের ইস্যু? এটা তো এক্সামিনার হিন্টস দিয়েই দিল যে বিলিভিং কথাটা, ওয়ার্ডটা, এটাকে সার্টেনটি প্রুফ করে কিনা। এখানে সাবজেক্ট ম্যাটার সার্টেন, বেনিফিশিয়ারি সার্টেন, খালি ইন্টেনশন নিয়ে প্রবলেম। এই আমাদের কেসটা রি অ্যাডামস এর মতো, ইন্টেনশনটা তোমার নাই, বিলিভিং বলছে, প্রিকেটরি ওয়ার্ডস ব্যবহার করছে। তাহলে এই হচ্ছে যে কোয়েশ্চেন গুলা যেগুলা দিয়েছিল, এগুলা হচ্ছে কোয়েশ্চেন্স গুলা। এটা আমরা এখানে সলভ করে ফেললাম। আচ্ছা, আর আরেকটা যেটা ইস্যু অনেকে রেজ করলো সেটা হচ্ছে যে 2024-এর ইয়েটা, তোমার রিসেন্ট ডেভেলপমেন্টটা, এখানের মধ্যে আমাদের জন্য রিলিভেন্ট যে ইস্যুগুলা থাকবে
যেটা হচ্ছে যে ফর্মালিটিস থেকে একটা আপডেট আসছে, সুতরাং এবার আমাদের ফর্মালিটিস এর পিকিউ এবং ইকিউ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফর্মালিটিস এর পিকিউ ইম্পর্টেন্ট ফর 2024 মে, আর ইকিউ আসতে পারে 2024 মে। কারণ যেগুলো রিসেন্ট ডেভেলপমেন্টে দেয় সাধারণত ওই ইস্যুগুলো এক্সামিনার ফোকাস করতে পারে। তারপর চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে সম্ভবত পিকিউ আসবে, হ্যাঁ সম্ভাবনা বেশি পিকিউ অথবা ইকিউ। পিকিউ আসলে এখানে সাইপ্রির একটা ইস্যু থাকতে পারে। সাইপ্রি বলতে যেটা বোঝায়, সেটলার যেই পারপাসের জন্য ট্রাস্টটা ক্রিয়েট করেছিল, যে পারপাসের জন্য ট্রাস্টটা ক্রিয়েট করেছিল, ওই পারপাসটা এখন ইম্পসিবল হয়ে গেছে, ইম্পসিবল টু ক্যারি আউট। তো যদি ইম্পসিবল টু ক্যারি আউট হয়ে যায়, তাহলে কোর্ট যেটা করবে যে এখানে এই সাইপ্রি ডক্ট্রিনটা অ্যাপ্লাই করবে। ইনস্টেড অফ রেজাল্টিং ট্রাস্ট, যে টাকাটা ব্যাক করে চলে যাবে না, হ্যাঁ এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে না, এই আরেকটা অল্টারনেটিভ পারপাসে টাকাটা খরচ করা হবে। তাহলে রেজাল্টিং ট্রাস্ট না হয়ে একটা তোমার সিমিলার একটা পারপাসে মানিটা স্পেন্ড করা হবে, এটা আমাদের হতে আসতে পারে। ব্রিচ অফ ট্রাস্টের যে ইস্যুটা আমাদের হয়তো এবার নোয়িং রিসিপ্ট এবং ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের যে এসএ কোশ্চেনটা আমরা দিয়েছি, সেখান থেকে সম্ভবত এবার একটা এসএ আসতে পারে। হ্যাঁ এই জন্য এটার উপরে এসএটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটার এসে আমরা অলরেডি দিয়ে দিছি, আবার মানে এসের একটা হ্যান্ড আউটও দিয়েছি আমরা, তো ওটা একটু খেয়াল রাখতে হবে। বেনিফিশিয়ারি ডিফল্ট তো এটা বলা হয়ে গেছে, এখন যদি না বুঝতে পারতো তো বিরাট সমস্যা। এটা তো বেনিফিশিয়ারি ডিফল্ট তো মানে এটাই, এই যে এই 3 নাম্বার কোশ্চেনে যেটা আসছে এটাই বেনিফিশিয়ারি ডিফল্ট। এখানে তো বলে দিছে যে আমাদের ট্রাস্টিকে 50,000 দিলাম, মানে 50,000-এর মধ্য থেকে আমার সান জর্জ তার একটা পাওয়ার দেওয়া হইলো যে সে আমার রিলেটিভদের মধ্যে এই টাকা দিতে পারবে আমার মৃত্যু 2 বছরের মধ্যে। আর সে যদি না দেয়, তাহলে এই টাকাটা চলে যাবে হচ্ছে একটা চ্যারিটিতে। এটাই হচ্ছে বেনিফিশিয়ারি ইন ডিফল্ট। এটা না হইলে এই পারপাসে যাবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে, মানে এটা 4 গেছিল, 4-এর পরে আমাদের তোমার 5 শুরু হলো এখান থেকে, 5 আর এটা গেল হচ্ছে আমাদের 6, এখানে গেল হচ্ছে 7, 7টা ইস্যু, 8টা ইস্যু করলাম আমরা, 9 নাম্বার, 9টা ইস্যু আজকে সলভ হয়েছে এখানে। আর এখন না 9, আবার এটা হচ্ছে 10। ঠিক আছে, 10টা ইস্যু তো দিয়ে দিতে হবে, 10টা ইস্যু দিয়ে দিতে হবে। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম যে এই ইয়ের মধ্যে এই তোমার নোয়িং রিসিপ্ট এবং ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। এটা তো নো কনফ্লিক্ট যে রুল, এটা আমরা ইউজ করব হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টের কোশ্চেন, কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসেতে, এটা এবার ইম্পর্টেন্ট। আর ট্রেসিং থেকে একটা এসে আসতে পারে, ট্রেসিং থেকে ইকিউ আসতে পারে, প্রোপ্রাইটারি ক্লেইমস এর একটা ইয়ে। এই হচ্ছে ডেভেলপমেন্ট গুলো। এখন প্রথমে যেটা আসতেছে ফর্মালিটিস, তাহলে ফর্মালিটিস আমাদের পিকিউ যদি আসে, আমরা জানি যে ফর্মালিটিস সোল ইস্যু খুব কম আসে, ফর্মালিটিস এর সাথে কনস্টিটিউশনটা মিলায় আসে। আমাদের নতুন যে কেসটা আসছে এরিয়াতে, কেসটার নাম হচ্ছে লা মাইক্রো গ্রুপ
ইউকে লিমিটেড ভার্সেস লা মাইক্রো গ্রুপ ইনকর্পোরেশন। এই কেসের ইস্যুটা হলো যে যদি সেটলার ট্রাস্টিকে একটা প্রপার্টি দিতে বলে টু B1 ইকুইটেবল ইন্টারেস্ট, আর B1 যদি কন্ট্রাক্ট করে যে সে B2 কে ইকুইটেবল ইন্টারেস্টটা ট্রান্সফার করবে, B1 যদি এই কন্ট্রাক্টটা করে, তাহলে এটা কি ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট হবে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে এখানে কি রিটেন ডকুমেন্টস লাগবে কিনা। তাহলে এই কেসের ইস্যুটা হচ্ছে যে whether a contract to sell equitable interest is a disposition. তো এখন এটা তো আমরা আগেই করে ফেলছি, এটা তো আমাদের অলরেডি দুইটা কেসে ডিসাইডেড, নিভিল কেস এবং হচ্ছে অট্রেড কেস। এখানে বলতেছে যে হ্যাঁ অবশ্যই B1 যদি তার ইকুইটেবল ইন্টারেস্টটা কারো কাছে বিক্রি করে, কন্ট্রাক্ট করে, কনসিডারেশনের বিনিময়ে দিয়ে দিতে চায়, এই এগ্রিমেন্টটা অবশ্যই হবে হচ্ছে একটা ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট, এবং এটা ইন রাইটিং হতে হবে। এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। এটা অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কিন্তু কন্ট্রাক্ট হয়েছে আমাদের কোন ধরনের প্রপার্টি নিয়ে সেটা দেখতে হবে, অর্ডিনারি প্রপার্টি নাকি না ইউনিক প্রপার্টি। যদি অর্ডিনারি প্রপার্টি নিয়ে কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে রিটেন ডকুমেন্টস কোড বলবে যে রিকোয়ার্ড। কিন্তু যদি ইউনিক প্রপার্টি নিয়ে হয়ে থাকে, ইউনিক প্রপার্টি মানে যে প্রপার্টিটা মার্কেটে অ্যাভেলেবল না, ওই প্রপার্টি নিয়ে যদি এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে এখানে অ্যারাইজ করবে হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে ওই এগ্রিমেন্টটা ইন রাইটিং না হলেও চলবে। তার মানে এস যদি টিকে দেয় হচ্ছে একটা পাবলিক কোম্পানির শেয়ার B1 কে দেওয়ার জন্য, এবং যদি B1 কে দেওয়ার জন্য বলে ডিসেম্বর 2024-এ তুমি B1 কে দিবা, মেতে টাকা দিয়ে শেয়ার দিয়ে দিছে, কিন্তু কি কোন কোম্পানির শেয়ার? পাবলিক কোম্পানির শেয়ার যেটা মার্কেটে অ্যাভেলেবল। এখন B1 এটা কন্ট্রাক্ট করলো মে মাসেই যে আমি কিছু শেয়ার পাবো, এটা তোমাকে আমি বিক্রি করে দিলাম। যদি এটা পাবলিক কোম্পানির শেয়ার হয় তাহলে B1 এবং B2 এর কন্ট্রাক্ট ইন রাইটিং হতে হবে, কারণ B1 এর কাছ থেকে ইকুইটেবল ইন্টারেস্টটা B2 এর কাছে চলে যাচ্ছে। কারণ পাবলিক কোম্পানির শেয়ার হচ্ছে অর্ডিনারি প্রপার্টি যেটা মার্কেটে অ্যাভেলেবল। কিন্তু এখানে যদি পাবলিক কোম্পানির শেয়ার না হয়ে শেয়ারটা যদি প্রাইভেট কোম্পানির শেয়ার হইতো, এটা যদি প্রাইভেট কোম্পানির শেয়ার হয় তাহলে এটা ইউনিক প্রপার্টি। আর ইউনিক প্রপার্টি নিয়ে যখন কন্ট্রাক্ট করবে B1 B2 এর সাথে, তখন B1 কে প্রপার্টি B2 কে দিতেই হবে। B1 ওই দিন থেকে কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে B2 এর জন্য প্রপার্টিটা হোল্ড করবে। আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট যদি হয় তাহলে এখানে রিটেন ডকুমেন্টস এর দরকার নাই, ওরাল এভিডেন্স ইজ সাফিসিয়েন্ট। এই জিনিসটা আমাদের ফর্মালিটিস ক্লাসে আমাদের ডিসকাশন হয়েছিল। ফর্মালিটিসে সলভিং করা লাগলে আবার আমরা রিভিউ করব এই জিনিসটা, এবং এখানে বলে দিয়েছে যে যদি ইউনিক প্রপার্টি হয় তাহলে এখানের মধ্যে এটা রিটেন হওয়ার প্রয়োজন নাই। এখন এই যে নিভিল কেস এবং অট্রেড কেস, এই দুইটা কেস কি রাইটলি ডিসাইড করা হয়েছিল কিনা এটার উপর এখন নতুন একটা কেস আসছে। এই কেসের নাম হচ্ছে লা মাইক্রো গ্রুপ কেসটা। তাহলে সুপ্রিম কোর্টকে এখন ডিসকাস করতে হবে যে whether তোমার those cases were rightly decided or not. ঠিক আছে, এটা হচ্ছে এই কেসের। তাহলে এটা এখনো কোনো জাজমেন্ট আসে নাই, মানে এটা কোর্ট অফ অ্যাপিল থেকে সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত বলা হয়েছে যে তোমার এই দুইটা কেস হচ্ছে রাইটলি ডিসাইডেড। কোর্ট অফ অ্যাপিল থেকে এখন এটা কেসে সুপ্রিম কোর্টে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইস্যু। একটা সেকেন্ড দাঁড়াও।
তাহলে এটা হচ্ছে আমাদের একটা রিসেন্ট ডেভেলপমেন্ট, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল, এটা এস এর মধ্যে তুমি দিতে পারবা এস এ কোয়েশ্চেনে। আর প্রবলেম কোয়েশ্চেনে তো কোনো চেঞ্জ আসবে না, কারণ এখানে তো আমাদের অট্রেড কেস অথবা কেসটাকে তো ওভাররুল করেনি। আচ্ছা, তারপরে আসতেছে চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে আমাদের রিসেন্ট ডেভেলপমেন্ট। চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে যে রিসেন্ট ডেভেলপমেন্ট আমরা দেখতেছি, এটা হলো সাইপ্রি নিয়ে। সাইপ্রি মানে কখন অ্যাপ্লাই করবে, জেড্রা একটা কেস ভার্সেস অ্যাটর্নি জেনারেল কোর্ট অফ অ্যাপিলের একটা কেস, upheld High Court and determined that money held under a failed charitable trust to pay off completely the national debt should be applied separately to reduce the national debt. High Court and determined that money held under a failed charitable trust to pay off completely the national debt should be applied separately to reduce the national debt. The trustee had hoped that Cyprus scheme would be ordered in favor of general charitable purposes within the UK. The court held that this was the most appropriate way in the light of Section 67 that required a court in approving a Cyprus scheme to consider the spirit of the original gift. তার মানে কোর্ট এই কেসে যেটা আইডেন্টিফাই করেছিল সেটা হচ্ছে দেয়ার ওয়াজ এ জেনারেল এই চ্যারিটেবল ইন্টেনশন। তাহলে অরিজিনাল পারপাসটা ফেল করেছে। যখন ট্রাস্টটা করেছিল তখন হয়তো মানে ঋণের পরিমাণ ছিল হচ্ছে 600 মিলিয়ন, কিন্তু পরবর্তীতে ঋণের 600 মিলিয়ন দিলে হয়তো দেখা যেত যে তোমার ডেটটা পরিশোধ হয়ে যেত। পরে এটার বেড়ে হয়ে গেছে হচ্ছে তোমার 2200 বিলিয়ন। তো ইস্যুটা তো হচ্ছে ন্যাশনাল ডেটেরই ইস্যু। হ্যাঁ, তো এখানে যেহেতু জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল, তার মানে অরিজিনাল তোমার পারপাসটা এখন আর ক্যারি আউট হচ্ছে না, কারণ পুরো ডেট তো আর এখন রিলিফ হবে না। এই জন্য কোর্ট বললো যে অ্যাজ দেয়ার ওয়াজ এ জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন, তো মানিটা দেওয়া হবে হচ্ছে ওই পারপাসের জন্য, ক্লোজ টু দ্য অরিজিনাল পারপাস। আমরা শুধু এই কেসের নামটা মেনশন করে দিলেই হবে যে সাইপ্রির জন্য নতুন একটা কেস আসছে, যেটা হচ্ছে জেনারেল চ্যারিটেবল ইন্টেনশনের উপর একটা কেস। আর নোয়িং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ এইটার একটা হ্যান্ডআউট আছে দেওয়া, হ্যান্ডআউটটা গ্রুপে দেওয়া আছে। হ্যান্ডআউটটা আমাদেরকে প্রথমে একটু এক্সপ্লেন করে নিতে হবে। তো এই হ্যান্ডআউটটা একটু সবাই রিডিং পড়ো, এটা নোয়িং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের একটা হ্যান্ডআউট, আর কোশ্চেন অ্যান্সার তো আমি দিয়ে দিছি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা শুধুমাত্র ওই এসেটাকে প্যারাফ্রেজ করি তাহলে দেখা যাবে যে তোমার এসেটা সেটা ভালো হবে না, কিন্তু আমরা যদি এটাকে একটু বুঝে তারপরে করি তাহলে ভালো হবে। সেক্ষেত্রে নতুন কেস যে লিখতে হবে নট নেসেসারি, এই কেসগুলো যে একদম কোনো কিছু পুরোপুরি রেডিক্যাল চেঞ্জ করছে তেমন কিছু না, মেনশন করা যেতে পারে, কারণ এই হ্যান্ডআউটটার মধ্যে অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন আছে। ঠিক আছে, তো এটা আমি একটু মানে এক্সপ্লেন করে দিতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা এটা। আর বাকি তো তেমন কিছু আসে নাই। আরেকটা ইস্যু আসছে হচ্ছে গিয়ে নো কনফ্লিক্ট রুল, এটা শুধু কনস্ট্রাকটিভ ট্রাস্টের মধ্যে একটু ইনক্লুড করে দিবা, কনস্ট্রাকটিভ ট্রাস্টের এস এর মধ্যে, যে সেটলার মানে সেটলার তো আমরা বলতে পারি যে একটা কোম্পানির যদি একটা ডিরেক্টর থাকে, জেনারেলি একটা কোম্পানির ক্ষেত্রে হবে যে একটা কোম্পানির যদি কোনো একটা ডিরেক্টর থাকে, আর এই ডিরেক্টর যদি কোনো ট্রানজাকশন করে বা ডিরেক্টর যদি নিজেকে এমন কোনো একটা পজিশনের মধ্যে মানে নিয়ে আসে যেখানে তার ইন্টারেস্টের সাথে কোম্পানির ইন্টারেস্ট কনফ্লিক্ট করবে, বা এই রকম পজিশন থেকে সে যদি নিজের জন্য কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট গেইন করে, তাহলে এই টাকাটা সে হোল্ড করবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে ফর দ্য কোম্পানি। ট্রাস্টি যদি নিজেকে এমন কোন একটা পজিশনে রাখে, মানে ডিরেক্টর তো কোম্পানির জন্য ট্রাস্টি তোমার কনসিডার করা হয়,
তাহলে এই হি ক্যানট পুট হিমসেলফ ইন এ পজিশন হোয়ার হিজ ইন্টারেস্ট কনফ্লিক্টস উইথ দ্য ইন্টারেস্ট অফ দ্য বেনিফিশিয়ারি। এখান থেকে সে যদি কোনো রকমের গেইন করে তাহলে ইট উইল বি হেল্প ফর দ্য তোমার এই বেনিফিশিয়ারি। এটা আমরা দেখতে পারি এখানে। তাহলে মূলত 2024-এর রিসেন্ট ডেভেলপমেন্টের ইস্যুটা হচ্ছে ফর্মালিটিজের একটা নতুন কেস। এটা হচ্ছে কন্ট্রাক্ট টু সেল ইকুইটেবল ইন্টারেস্ট। আর চ্যারিটেবল ট্রাস্টের সাইপ্রির উপরে ডেভেলপমেন্টটা অত সিগনিফিকেন্ট কিছু না। আর ব্রিচ অফ ট্রাস্টের যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এটাও সিগনিফিকেন্ট কিছু না, বাট এটা হচ্ছে হিন্টস যে এই এরিয়া থেকে এসে দিতে পারে এক্সামিনার, হিন্টস আর কি। আর নো কনফ্লিক্ট রুল, এটা কনস্ট্রাকটিভ ট্রাস্টের মধ্যে একটা পয়েন্ট অ্যাড হবে শুধু। আর ট্রেসিং যদি আমরা এসে করি তাহলে ট্রেসিং এর এটা। তাহলে আপাতত পিকিউ যেগুলা করা হয়েছে আজকে, মানে যে ইস্যুগুলা, আমার যেটা মনে হয় যে তোমরা আইডেন্টিফাই করো এরকম কোনো ইস্যু আছে কিনা। তাহলে যেভাবে লামিয়া দিল যে যেসব ইস্যুগুলা সলভ করার জন্য কনফিউজিং, এরকম আরেকটা লিস্ট দিলে আমরা ওই ইস্যুগুলা করে ফেলবো, ঠিক আছে? আর আমাদের এই থার্ড পার্টি লায়াবিলিটি শুধু হ্যান্ডআউটটা যদি আমরা শেষ করতে পারি আগামীকালকেই, তাহলে আমাদের আর অন্য কোনো চ্যাপ্টার আর পড়া লাগবে না, ঠিক আছে? থার্ড পার্টি লায়াবিলিটিটা হ্যান্ডআউটটা একটু রিডিং আগে থেকে পড়ে রাখলে সুবিধা হবে, ঠিক আছে? এটা গ্রুপে দেওয়া আছে, এটা পড়ো। তাহলে আমি একটা মানে এক ঘন্টার একটা সেশন নিলেই ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এবং নোয়িং রিসিপ্ট এইটার এসেটা আমি দেখাই দিতে পারবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাকুক। আর কোনো ইস্যু আছে কিনা? ঠিক আছে, তাহলে আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ।